হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সো আজকের ভিডিওতে কিন্তু থাকছে অনেক কিছু, অনেক হাসি মজা আনন্দ সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা। আজকে হচ্ছে আমার কনভোকেশন প্লাস তার সাথে রয়েছে সৌভিকদের বাড়ির পুজো। সো সব মিলিয়ে ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে আর অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা কিন্তু শুরু হয়েছে অনেক দিন আগে থেকে, যেদিন থেকে আমরা ছোট ছোট করে জিনিসপত্র কিনছিলাম, মার্কেটিং করছিলাম পুজোর জন্য। তো সেই দিন থেকে কিন্তু সব ছোট ছোট ক্লিপসগুলো আমি তোমাদের জন্য তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। আর আনফর্চুনেটলি আমার কনভোকেশন আর সৌভিকদের বাড়ির পুজো দুটোই কিন্তু একসাথে পড়ে গেছে। আর ওদের এই বাড়ির পুজোটার জন্য কিন্তু সবাই সারা বছর ওয়েট করে থাকে। তো আমি ভেবেছিলাম যে ওই পুজোর দিনকে আলাদা করে এনজয় করব, কিন্তু সেটা তো পসিবল হয়নি, কারণ আমার কনভোকেশনটাও সেই দিনকারই পড়ে গেছিলো। তো কিছু তো করার নেই। তো এই দুটোই আমি একসাথে একটা দিনের মধ্যেই পুরোপুরিভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি। সেটা আমি পুরোটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা বাঙালি, আর বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। আর ঠিক হাতে গোনা 2 থেকে 3 দিন বাকি, তারপরেই রয়েছে সন্তোষী মায়ের বাৎসরিক পুজো। আর এই পুজো উপলক্ষে কিন্তু সারা ঘর মন্দির সব ধুয়ে মুছে একেবারে চকচকে করে দেওয়া হয়। মাকে অলরেডি কিন্তু বেদি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আর পাল এসে এখানে মায়ের অঙ্গরা করে দিচ্ছে। শুরু করছি প্রথম দিন থেকে। যাচ্ছি ঠাকুরের জন্য শাড়ি দেবো, শাড়ি নেবো, আর তারপরে দেখাচ্ছি কি শাড়ি পাই। আগে জিনিসটা দেখে এসেছি, সেটাই ভালো লাগে, একটু ভালো কিছু পাই সেটা দেখবো। লালটা গোলাপিটা আগেরবার এসে দেখেছিলাম, দাম জিজ্ঞাসা করে গেছিলাম। অনেকগুলো প্রায় শাড়ি দেখলাম, তার মধ্যে আমার এটাই পছন্দ হলো, নেভি ব্লু এর সাথে পিঙ্ক কালারের কম্বিনেশনের এই বেনারসি শাড়িটা। এটা হচ্ছে আঁচলের পার্ট। আর ওই যেটা দেখলাম না, এটা কুচিটা না কোনটা, কিছু অসুবিধা হলে চেঞ্জ করে দেবে তো? অসুবিধা হয় না মা, এই কুচি এটা হচ্ছে কুচিটা, পুরো সেইভাবে তৈরি হয়। মায়ের বিগ্রহের সাইজ অনুযায়ী মাকে সাজানোর জন্য কিন্তু এখানে সুন্দর একটা মুকুট, কানপাশা আর একটা বুক পাঠা নিয়ে নিয়েছিলাম। এটা কত বলি বললে না? রাতগুনি কত আছে এটা? এখন আমরা চলে এসেছি তন্তুজি, যেটা রয়েছে গড়িয়াহাটে। এখানে এই মার্কেটে কিন্তু সবকিছুই প্রায় পাওয়া যায়। মায়ের মাথায় আগে যে চুলটা ছিল সেটা সাইজটা কিন্তু অনেকটাই ছোট ছিল, তাই জন্য এখানে বড় দেখে মায়ের জন্য একটা নতুন চুল কিনে নিচ্ছি। আর তার সাথে যা যা দশকর্মা জিনিস লাগবে সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। বাৎসরিক পুজোতে মাকে যেহেতু নতুন কোণের রূপে সাজানো হয়, তাই জন্য এই বেলও কিন্তু প্রত্যেক বছর মাকে নতুন করে কিনে দেওয়া হয়। তো কিছু বাজার করেছি, সব ডান, বাড়ি যাবো। আজকেও সকাল সকাল স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি সৌভিকের বাড়িতে। আর আজকে কিন্তু আমার জন্য খুব ভাইটাল একটা দিন, কারণ কি আজকে আমি করতে চলেছি মায়ের বেদির সামনে আলপনা। আমি কিন্তু এর আগে যতবারই আলপনা দিয়েছি সেটা খড়িমাটি নিয়ে বাড়িতে পুজোর সময়, তবে একেবারে রং তুলি নিয়ে পার্মানেন্ট আলপনা কিন্তু কখনোই দিইনি। দেন একটু রিসার্চ করে নিয়ে তুলিগুলো কিনে নিয়েছিলাম, আর অনেকটা নার্ভাসও লাগছিল, ভয়ও লাগছিল প্রথমবার আলপনা দেবো এবং সেটা পার্মানেন্ট রং দিয়ে যদি খারাপ হয়। তো যাই হোক, এই রঙগুলো আর এই তুলিগুলো আমি কিনে নিয়েছি পুরো আলপনাটাকে কমপ্লিট করার জন্য। আর একটু চকও নিয়েছি যাতে ফার্স্ট একটুখানি ড্রয়িংটা করে নিতে পারি। সময় নষ্ট না করে বসে পড়েছিলাম আলপনা দেওয়ার জন্য। আর সবার প্রথমেই এখানে চক দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। আর দেখো মা কিন্তু এখানে বসে দেখছে আমি কি করব। তো জানি না ভালো হবে না খারাপ হবে, তবে চেষ্টা করব আমি আমার নিজের সবচেয়ে বেস্টটা দেওয়ার জন্য। প্রথমেই আমি লাল কালার দিয়ে একটা বেস করে নিয়েছি, যেহেতু এখানে পাথর রয়েছে, পাথরের উপর শুধু সাদা কালার দিলে ব্যাপারটা ঠিক ভালো মতো ফুটবে না। প্রথমে দিকে ভেবেছিলাম যে মায়ের যেখানে ঘট রাখা হবে শুধুমাত্র সেই জায়গাটাতেই আলপনা আঁকবো। তারপরে দেখলাম যে গেটের সামনেটাও খুবই ফাঁকা লাগছে, তাই ভাবলাম যে গেটের সামনেটাও কিছু একটা করে দেওয়া যাক। অনেক কটা ডিজাইন দেখেছিলাম, আর তার মধ্যে সবচেয়ে যেটা ইজি হবে এবং খুব তাড়াতাড়ি করা যাবে সেরকম একটা ডিজাইন কিন্তু আমি অলরেডি করতে স্টার্ট করে দিয়েছিলাম গেটের সামনে। আর মায়ের বেদির নিচের যে আলপনা সেটা যেহেতু হাফ সার্কেলের উপর অনেকটাই বড় হবে, তো সেই জন্য ওটা একেবারে লাস্টে করব। তো চলো আলপনাটা দিতে দিতে তোমাদের সাথে একটু গল্প করে নিই।
জানো তো সন্তোষী মায়ের পুজো কিন্তু এর আগে আমি কখনো দেখিনি, এটাই ফার্স্ট টাইম যে আমি সন্তোষী মায়ের পুজো দেখছি এবং সেই পুজোর কাজে হাত লাগাচ্ছি। আর আমার চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে সন্তোষী মায়ের পুজোর প্রচলন কিন্তু খুবই কম, তবে সৃজনীরা কিন্তু সন্তোষী মাকে মানে এবং প্রত্যেক শুক্রবার করে সন্তোষী মায়ের ব্রত করে। আর সেই সূত্রেই আমি জানতাম যে শুক্রবার করে টক খাওয়া যায় না, আর মাঝে মধ্যে আমরা যখন ঘুরতে বেরোতাম বাইরে তখনও কোনো কিছুই খেত না। তো সেই হিসাবে টুকটাক মোটামুটি জানতাম। সৌভিকদের বাড়িতে যাওয়ার পর থেকে ব্যাপারটা আরো ভালো করে জেনেছি। এই আলপনার কাজটা কিন্তু পুরোপুরিভাবে আমি একা করিনি, আমাকে হেল্প করছিল সৌভিক। মাঝে মধ্যে এসে বর্ডার লাইনগুলো টেনে দিচ্ছিল, পাশে বসেছিল, গল্প করছিল যাতে আমি একটু বোর ফিল না করি। তো দুজনে মিলে গল্প করতে করতে মোটামুটি আমাদের আলপনার কাজ কিন্তু কমপ্লিট। তো এটা হলো মায়ের বেদির সামনের আলপনা। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি যে আলপনাটা কেমন হয়েছে। চলো এবার তোমাদেরকে গেটের সামনের আলপনার লুকটা দেখাই। তো এটা হলো আমার অল টোটাল আলপনার ফাইনাল লুক। যতটা পেরেছি আমি আমার নিজের সাধ্য মতো চেষ্টা করেছি, কেমন হয়েছে জানিও। চলে এসেছি ঠিক হলো না। অ্যাজ ইউজুয়াল সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি সৌভিকের বাড়িতে। ওখান থেকে এখন আমরা সবাই মিলে যাব ফুল কিনতে হাওড়া মার্কেটে। আমি যাব, সৌভিক যাবে আর সৌভিকের ভাই যাবে। তো আমরা তিনজনে মিলে যাব ফুল কিনতে। অনেক ফুল কেনার আছে, তাই জন্য আমি আর সৌভিক একা পারবো না বলে ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই জন্য আজকে আমরা আর বাইক নিইনি। তো আমরা এখন বাসে করে যাচ্ছি হাওড়া মার্কেটে। হাওড়ার ফুল মার্কেট কিন্তু আমি ভিডিওতে প্রচুর দেখেছি, কিন্তু নিজে পার্সোনালি কোনোদিনও যাইনি হাওড়া ফুল মার্কেটে। তো এটা ফার্স্ট টাইম আমি হাওড়া ফুল মার্কেটে যাবো। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আমার মতো যারা ফুল প্রেমী রয়েছে তাদের কাছে এই ফুল মার্কেটটা কিন্তু একটা বিশাল ভালো লাগার জায়গা। তো এখান থেকে ফার্স্টে মায়ের জন্য মালা নেওয়া হচ্ছিল, তারপর ছোট ছোট মালা নেওয়া হচ্ছিল। এখানে আকন্দ মালা নেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে দুব্বো ঘাস, বেলপাতা, তুলসী পাতাগুলো লাগবে, তো সেগুলো এখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল। ভিডিও শুরুতে তোমাদেরকে তো আমি বলেছিলাম যে মায়ের এই বার্ষিক পুজোতে কিন্তু মাকে নতুন বইয়ের মতো করে সাজানো হয়। আর তার জন্য এখানে দেখো মায়ের ফুলের মুকুট বানানো হচ্ছে, হাতে বালা বানানো হচ্ছে, সব কিন্তু ফুলের। ওদের বাড়িতে যেহেতু সন্তোষী মায়ের দুটো বিগ্রহ রয়েছে, একটা পিতলের একটা পাথরের, তো দুটো বিগ্রহের জন্য কিন্তু আলাদা আলাদা করে মুকুট বালা সব নেওয়া হচ্ছে। আর এই যে গোলাপের সুন্দর বড় মালাটা দেখছো, এটা কিন্তু স্পেসিফিক্যালি মায়ের জন্য নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু সব বিয়ের মালা। তো যেহেতু প্রত্যেক বছর রজনীগন্ধার মালা পরানো হয়, তো ভেবেছিলাম এবছর একটু ডিফারেন্ট কিছু পরাবো। তো খুব ইচ্ছা ছিল পদ্ম ফুলের মালা পরানোর, তবে সেদিনকার পদ্ম ফুল একদম পাওয়াই যাচ্ছিল না। তো সেই কারণের জন্য আলটিমেটলি গোলাপের মালাই নিয়েছি। আর তার সাথে দেখো মন্দির সাজানোর জন্য কিন্তু এই মালাগুলো নিয়ে নেওয়া হয়েছে। এই মালাগুলো দিয়ে কিন্তু এবারে পুরো মন্দিরটা সাজানো হবে। ফুলের মালা ছাড়াও কিন্তু আরও অনেক কিছু নেওয়ার ছিল, যেমন কলা গাছ, বেলপাতার মালা, আরও অনেক কয়েকটা পাতা। তো সেগুলো সবই কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। তো এখন ফাইনালি আমরা উবের বুক করে নিয়েছি, আর এখন যাচ্ছি বাড়িতে। মোটামুটি যেদিন থেকে পুজোর কাজকর্ম শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু সবাই মিলে নিরামিষই খাওয়া হচ্ছে। আর যেহেতু মায়ের পুজোতে টক চলে না, তো সেক্ষেত্রে কিন্তু টক ছাড়াই সব রান্না টান্না হচ্ছে। তো এখন আজকে আমরা সকাল থেকে তো এমনিও কিছু খাওয়া দাওয়া হয়নি, তো বাড়ি গিয়ে এখন কাকিমা রান্না করে রেখেছে, খাবো। কালকে পুজো, তো আর বেশি সময় তো বাকি নেই, এখনো কিন্তু অনেক রিচুয়ালস বাকি রয়েছে আজকের। বাড়িতে যাওয়ার পরে সেগুলো হবে। তো চলো এক এক করে তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো এখন হবে মায়ের অধিবাস। মাকে কিন্তু বেদিতে তুলে দেওয়া হচ্ছে, এরপরে মাকে নতুন কাপড় পরানো হবে এখন। তো দেখো এখানে মা কিন্তু বেদিতে বসে পড়েছে। আর এই যে এখানে আমার আলপনাগুলো রয়েছে, এই যে ফুলগুলো কিনে এনেছি সব এখানে রাখা হয়েছে। মায়ের পুজোতে কিন্তু ঢাক বাজে, তো ঢাকও কিন্তু এখানে চলে এসেছে। তো আজকে সন্ধ্যাবেলা রয়েছে গঙ্গা নিমন্ত্রণ। তো এখানে দেখো গঙ্গা নিমন্ত্রণ করার জন্য কিন্তু সব বানানো হচ্ছে। এখানে শ্রী বানানো হচ্ছে, আর এখানে কাকিমা কিন্তু কুলো সাজাচ্ছে নিমন্ত্রণ করতে যাবে বলে। তো এখানে দেখো কি সুন্দর করে সব পুজোর কাজগুলো হচ্ছে। তো আমি তো ফার্স্ট টাইম দেখছি, তো আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। আর তার মধ্যে কিন্তু কারেন্ট অফ হয়ে গেছিলো, তাও এর মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে কিন্তু সব কাজগুলো করা হচ্ছে। সবকিছু কমপ্লিট করে কিন্তু এখন যাওয়া হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। এখানে কাকিমা রয়েছে, মাসিরা রয়েছে, আরো পাড়ার অনেক কাকিমারা রয়েছে।
কিন্তু নতুন কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। আর মায়ের পাশে দেখো ছোট্ট আরেকটা সন্তোষী মা রয়েছে, এটা কিন্তু পিতলের, এখানেও কিন্তু মাকে নতুন কাপড় পরানো হয়েছে। আর সন্তোষী মায়ের পুজোতে কিন্তু বালক ভোজনের নিয়ম আছে, তার জন্য প্রত্যেক বছরই পুজোর পরে কিন্তু খাওয়া দাওয়া হয়। অন্যান্য বারে কিন্তু পুজোর পরের দিনকার খাওয়া দাওয়া হয়, তবে যেহেতু এবারে অনেক ছোট করে পুজোটা হচ্ছে সেই কারণের জন্য যেদিনকার পুজো হবে সেদিনকারই খাওয়া দাওয়া হয়ে যাবে। এই হোক, রাত্রেবেলা তো আমি চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে সৌভিক দেখো মন্দিরটা সাজাচ্ছে, তোকে আমি বলেছিলাম একটু ভিডিও করে রাখার জন্য, যাতে আমি ভিডিও ক্লিপসটাই ভিডিওতে অ্যাড করতে পারি। তো দেখো মায়ের মন্দির এখানে কিন্তু পুরোপুরি সেজে উঠেছে। তো বাকি আরো অনেক কিছু রয়েছে, সেগুলো কালকে হবে। কালকে কিন্তু সকাল সকাল উঠতে হবে, তাই জন্য চলো আজকে ঝটপট ঘুমিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে কালকে। Now it's finally ready. Like this is a big celebration. হ্যালো গাইস, তো সকাল সকাল উঠে স্নান করে শাড়ি টাড়ি পরে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে রয়েছে আমার কনভোকেশন, তো এখন আমি সেখানেই যাব। তারপর ওখান থেকে হয়ে গেলে যাব সৌভিকের বাড়িতে পুজোতে। অলরেডি কিন্তু আমার রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। বাড়ি থেকে বেরোনোর সময় থেকে কিন্তু আমি উবেরের জন্য ট্রাই করছি, বাট একটা উবের পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা উবের পেয়েছিলাম, বাট সেটা লোকেশনটা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে ছিল বলে আমাকে সেটাও ক্যান্সেল করতে হয়েছে। তো ফাইনালি আরেকটা উবের বুক করেছি, তো সেটা আসছে অলরেডি। আমার তো দেরি হয়ে যাচ্ছে। তো এখন আমার সাথে যাচ্ছে দিদি আর মা। তো সৌভিকেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পুজো রয়েছে তো সে কারণের জন্য যেতে পারেনি। অ্যাকচুয়ালি আমাদের কনভোকেশন তো অনেক দিন আগে থেকেই ডেট দিয়ে দেয়, তো ডিসাইড হয়ে যায়। কিন্তু সৌভিকদের বাড়ির পুজোটা সেটা কিন্তু আমি জানতাম না যে এই সময়তে হবে। আমাদের রেডি হতে হতে কিন্তু অলরেডি লেট হয়ে গেছিলো। তারপরে উবেরের জন্য ওয়েট করতে করতে আমাদের কিন্তু আরও লেট হয়ে গেছিলো। তো আমি কিন্তু ভীষণ টেনশন করছিলাম যে ঢুকতে পারবো কিনা, কারণ কি রেজিস্ট্রেশন যদি অফ হয়ে যায় তারপরে কিন্তু আর কাউকে এন্ট্রি দেবে না। তো সে কারণের জন্য ড্রাইভার দাদাকে তাড়াতাড়ি বলছিলাম যে তাড়াতাড়ি চলো, যাতে আমি টাইমের মধ্যে পৌঁছাতে পারি। তো ফাইনালি আমি টাইমের মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম, আর সেরকম কোনো অসুবিধা হয়নি, এবং আমি অনেকের থেকে অনেক আগেই পৌঁছে গেছিলাম। তো চলো এরপরে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। আমাদের কনভোকেশন কিন্তু হচ্ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। আর দেখো চারপাশে কিন্তু আমাদের জিআইএস এর পতাকা দিয়ে চারিদিকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে জিআইএস কনভোকেশনের জন্য প্রত্যেকটা জায়গাতে ব্যানার টাঙিয়েছে, এরকম সুন্দর একটা ফটো তোলার জায়গা করেছে। আর দেখো এখানে কি সুন্দর ফুল আর পাতা দিয়ে জিআইএস ইউনিভার্সিটি লিখেছে। তো এটা হলো রেজিস্ট্রেশন ডেস্ক। আজকে যেহেতু জিআইএস ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের কনভোকেশন রয়েছে, তো সেই কারণের জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন ডেস্ক ছিল। তো আমাদের ফার্মাসি ডেস্কে কিন্তু অলরেডি আমরা দাঁড়িয়ে গেছি। আর এখানে এক এক করে নাম আর রোল নাম্বার ওয়াইজ কিন্তু ওরা সব কিছু দিয়ে দিচ্ছে। অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু অনেক আগেই প্লেসমেন্ট পেয়ে গেছিলাম, তো সেই কারণের জন্য লাস্ট 4-5 মাস ধরে আমি কোনো রকম কোনো ক্লাস করতে পারিনি। আর সেই কারণের জন্য কিন্তু আমার কারোর সাথে খুব একটা দেখা হতো না, কলেজ যাওয়া হতো না সেরকমভাবে খুব একটা। আমাদের ইউনিভার্সিটিতে 75% অ্যাটেন্ডেন্স কিন্তু ম্যান্ডেটরি। জব পাওয়ার আগে পর্যন্ত যেখানে আমাকে রেগুলার প্রত্যেক দিন কলেজ যেতে হতো, সেখানে হুট করে প্লেসমেন্ট পাওয়ার পর থেকে কলেজ যাওয়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। শুধু এক্সাম দেওয়ার সময় বা কিছু কোনো অফিসিয়াল কাজ থাকলেই শুধুমাত্র কলেজে যেতাম। এত হাসি মজা আনন্দ, বন্ধুদের সাথে আড্ডা মারা, গল্প করা, এদিক ওদিক যাওয়া, ঘুরতে যাওয়া, অনেক কিছু মিলিয়ে এই কলেজ জীবন কিন্তু আমার সেই দিনই শেষ হয়েছিল। আর ঠিক তারপর থেকে শুরু হয় আমার চাকরি জীবন। কলেজ লাইফের কোনো কিছু কিন্তু আর সেরকমভাবে উপভোগ করতে পারিনি। ডিপ্লোমা করার সময় যখন একটা বছর কোভিডে চলে গেছিলো, তারপরের বছরটা কিন্তু কলেজের মজা আসলে কি সেটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছিলাম। আর সেটাই ছিল আমার ফার্স্ট কলেজ লাইফ। দেন তারপরে ব্যাচেলার ডিগ্রিতে ভর্তি হও, আর সেখানে 3টে বছর সবার সাথে হাসি মজা আনন্দ করে কাটানো। কত খারাপ স্মৃতি, কত ভালো স্মৃতি, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই কলেজ জীবন থাকে। আর সেই জীবনটা যখন শেষের পথে আসে, তখন কিন্তু সত্যিই মনে হয় যে কত তাড়াতাড়ি আমরা সবাই বড় হয়ে গেলাম। তবে ওই যে কথায় আছে না, কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু ছেড়ে আসতেই হয়। তো চলো, আমাদের কনভোকেশনের প্রোগ্রাম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো তোমাদেরকে একটু শেয়ার করি। खुद भी गा रही है भाई। এটা হলো একটা লেটার, যেটার মধ্যে লেখা আছে ওথ, মানে আমরা ফার্মাসিস্টরা শপথ গ্রহণ করি আমরা আমাদের কর্মজীবনে আমরা মানবজাতির সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করছি। আমাদের পুরো স্টুডেন্ট লাইফে কিন্তু এই জিনিসটা খুব ভালো করে পড়ানো হয়, এবং লাস্ট আমাদের কনভোকেশনের দিনেও কিন্তু আমাদেরকে শপথ গ্রহণ করতে হয়েছে।
তো প্রোগ্রাম তো অনেকক্ষণ ধরে চলছে, আর যেহেতু আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টটা একদম লাস্টে হবে, তো সেই জন্য দিদির আর মায়ের খুব খিদে পেয়ে গেছিলো। এখান থেকে লাঞ্চ কিন্তু সবাইকেই দেওয়া হবে। রেজিস্ট্রেশনের সময় ফ্যামিলি মেম্বার দুজনকে আনা যাবে সাথে করে, তাই সেখানে দিদির আর মায়ের রেজিস্ট্রেশন অলরেডি করানো ছিল, তো ওরাও অলরেডি লাঞ্চ পাবে। কিন্তু এখন যেহেতু ওদের খিদে পেয়ে গেছে, তো সেই জন্য ওকে আর মাকে দুটো প্যাটিস কিনে দিয়েছি। শরীর যেহেতু এখানে আসতে পারেনি, তো মাঝে মধ্যে ওকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে কী হচ্ছে, আর ও ভিডিও কল করে আমাকে দেখাচ্ছিলো যে বাড়িতে পুজোতে কী হচ্ছে, কত দূর হলো। তোকে আমি বলেছিলাম যে মাকে যখন সাজানো হবে তখন তুমি একটা ভিডিও করে রেখো, তো সেই ভিডিওটা ওই করেছে। আর অলরেডি আমাদের কিন্তু টুপি, গাউন, উত্তরীয় সবই দিয়ে দিয়েছে, তো এগুলো পরে এখন বাইরে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। গার্জেনদের বসার জায়গা কিন্তু আলাদা ছিল, তো আমরা যেখানে বসেছিলাম তার ঠিক ওপরে একটা ব্যালকনি মতো আছে, সেখানেই ওরা বসেছিল। তো সেখান থেকে ওরা কয়েকটা ভিডিও করেছে, তো সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের এখানে অ্যাড করে দিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টে ফার্স্টে মাস্টার্স যারা ছিল তাদেরকে দেওয়া হয়েছে, এখন বিফর্মে পালা। তো সবাই কিন্তু এখানে লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে। আমরা যেহেতু ল্যাটারাল এন্ট্রি, মানে আমরা অলরেডি 2 বছর ডিপ্লোমা করে দেন 3 বছর ব্যাচেলার ডিগ্রি করছি, তাই জন্য আমরা কিন্তু সবার শেষে। আর বেসিক্যালি যারা ব্যাচেলার ডিগ্রি করে তাদের কিন্তু 4 বছরের ফার্মাসি ডিগ্রি হয়, আর আমাদের কিন্তু এই ডিগ্রিটা 3 বছরে, যেহেতু আমরা অলরেডি 2 বছর আগে ডিপ্লোমা করেছি। আমরা এখানে টোটাল 12 জন রয়েছি যারা ডিপ্লোমা কমপ্লিট করে দেন ব্যাচেলারে অ্যাডমিশন নিয়েছি। আমরা কিন্তু অলরেডি নিজেদেরকে ফার্মাসিস্ট বলতে পারি, বিকজ অফ আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে। এই ব্যাচেলার ডিগ্রিটা করার পরেও কিন্তু আমাদের রেজিস্ট্রেশন সেমই থাকবে, হয়তো শুধু আমরা ডিপ্লোমা থেকে এটাকে ব্যাচেলারে আপডেট করতে পারবো, আর কোনো কিছু এখানে চেঞ্জ হবে না। কিন্তু যারা নতুন এই ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করছে, এখন ডিগ্রি হোল্ডার হচ্ছে, দেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের খাতায় নিজেদের নাম লেখানোর পরে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে। তারপরে কিন্তু ওরা নিজেদেরকে ফার্মাসিস্ট বলতে পারবে। অ্যান্ড এটা করতে কিন্তু খুব অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 2 মাস বা কারো 4-5 মাসও টাইম লেগে যায়। সো এটা কিন্তু খুব একটা লেন্দি প্রসেসও না। তবে এই যে এত বছর ধরে এত কষ্ট করে পড়াশোনা করে এই ডিগ্রি পাওয়া, এটা কিন্তু সত্যি একটা আলাদা ব্যাপার। সো চলো গাইস, এখন আমার পালা। স্বর্ণময়ী দাস, তো এখন চলে এসেছি লাঞ্চটা নিয়ে নেওয়ার জন্য। আমাদের অলরেডি কিন্তু আগে থেকে কুপন দিয়ে দিয়েছিল 3টে, তো একটা ভেজ ছিল, 2টো ননভেজ ছিল, যেরকমভাবে রেজিস্ট্রেশন করানো ছিল। এটা হলো ননভেজ কাউন্টার, এখান থেকে আমাদের 2টো টিফিন আমরা নিয়ে নিচ্ছি। দেন আর একটা কাউন্টার আছে উল্টো দিকে, যেখানে শুধুমাত্র ভেজ দিচ্ছে। তো এরপরে আমরা সেখানে যাব, গিয়ে ভেজটাও নেব। দেখো অলরেডি কিন্তু সবাই চলে এসেছে এখানে খাবার নেওয়ার জন্য। এখান থেকে ভেজটাও নিয়ে নিলাম। ডিগ্রিটা পাওয়ার পরে কিন্তু আমার সেরকমভাবে কোনো ফটো তোলা হয়নি, আর মায়ের সাথে দিদির সাথেও কোনো ফটো তোলা হয়নি, তাই জন্য ডিগ্রিটা নিয়ে নেওয়ার পরে কিন্তু মায়ের সাথে দিদির সাথে অনেক ভালো ভালো ছবি তুলেছি। পুজোর জন্য কিন্তু আমার আছে সকাল থেকে উপোস রয়েছে, তাই জন্য আমি এখন আর কিছু খাচ্ছি না। দিদি আর মা খেয়ে নিচ্ছে, আর আমারটা রাখা রয়েছে, ওরা বাড়ি নিয়ে যাবে। তো এখন এখান থেকে আমি ডাইরেক্ট যাবো সৌভিকের বাড়িতে। আর আজকে এই যে শাড়িটা পরে আছি, এটা কিন্তু আমাকে কাকিমাই দিয়েছিল। চলো ওখানে গিয়ে দেখি কত দূর কি হলো। মায়ের জন্য যা যা নিয়ে এসেছিলাম মাকে কিন্তু সব পরানো হয়েছে, আর মাকে কিন্তু এত সুন্দর দেখতে লাগছে যে কী বলবো, মানে আমি তো নিজেই চোখ ফেরাতে পারছি না। আর এখনও কিন্তু পুজো শেষ হয়নি, এখন আরতি চলছে, যজ্ঞ বাকি রয়েছে। এবারে তো প্রথম থেকে পুজোটা দেখতে পারলাম না, তো আশা করি পরের বছর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুজোতে থাকতেও পারবো, দেখতেও পারবো। প্রদীপদের ফ্যামিলির অনেকেই কিন্তু এসেছিলো এখানে, দেখো অনেকেই রয়েছে, বা অনেকে আসেওনি, কারণ সন্তোষী মায়ের পুজো করা বা উপোস করা, ব্রত করা খুবই কঠিন, যেটা সবাই কিন্তু সচরাচর করতে পারে না। তো সেই কারণের জন্য কিন্তু অনেকেই আসতে চায় না। তো যাই হোক, এখানে কিন্তু খুব ভক্তি করে সুন্দর করে মায়ের পুজো করা হচ্ছে, আর অলরেডি এখানে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। তো চলো তোমরা যজ্ঞটা এখন দেখে নাও, তারপরে আবার আমি আসছি। এখন ভিতরে ভোগ লাগানো হয়েছে, আর বাইরে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। এখানে এক এক করে সবাই একটা একটা করে বাতি জ্বালাবে, দেন পুরোই 108টা প্রদীপ ভর্তি হবে। আর এখানে দেখো অলরেডি ঢাক বাজানো কিন্তু থামেনি, ঢাক বাজানো চলছে, আর এখানে প্রদীপ জ্বালানো চলছে। আর এটার পরে কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো নিয়ম নেই, তো এরপরে ভোগ প্রসাদ যেটা থাকবে সেটা যারা সকাল থেকে উপোস করে আছে তাদেরকে দেওয়া হবে। তো এখন এখানে মায়ের মন্দিরে সৌভিক আর কাকি দুজনে মিলে নারকল ফাটাবে, দেন তারপরে পুজোটা কমপ্লিট হয়ে যাবে। দেখি কাকু সব
ওখান থেকে আসার পর তো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম আর এই শাড়িটা কাকিমা পুজোর জন্য কিনে দিয়েছে। তারপরে পুজোর পরে কিন্তু এক এক করে লোকজন আসছিল, বোন এসেছিল, বোনের সাথে গল্প করছিলাম, খেলছিলাম। হ্যাঁ হ্যাঁ আসছে। বাবু শোনো, দেখে ফোনটা লাগাও না। হয়ে গেছে। কালকে রাত্রেবেলা তো অনেক লোকজন এসেছিল আর আমি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার সকালবেলা এখন যাচ্ছি ওদের বাড়িতে। আজকে রয়েছে মশরুমুখ, তো আজকে রান্না বান্না হবে আর ওদের বাড়ির সবাই আসবে। তো এখানে আজকেও কিন্তু অনেক রকম আইটেম রয়েছে, অনেক কিছু রান্না হচ্ছে আর এখানে বসে কিন্তু আমি এখন বোনের সাথে খেলছি। কার নাম হচ্ছে এটা? তোমার নাম করছি তো। আমার নাম এরকম ভাবে ABCDEFGH দিয়ে হয়? দাঁড়াও করতে দেব। সেভেন ঠিক আছে, তোমার নাম। আমার নাম ABCDEFGH 1 2 3 4 7। আর তুমি আমার একটা নাম লেখো আমার হাতে। তোমার কি নাম লিখে দেবো? দেখি বড় করে হাতে, আমার ছোটটা নাম বড় করো। আমার নাম তেজস্বী চক্রবর্তী নাম এই আচ্ছা। লেখা। প্রথম থেকে শুরু করো। আরে প্রথম থেকে দাঁড়াও, শুরু করতে বল। তোমার নাম তো তেজশ্রী চক্রবর্তী। ট্রেন হয়ে যাচ্ছে। না হয়েছে, তোমার নাম তেজশ্রী না, চক্রবর্তী। আর দাঁড়াও। আমার নাম কি বলো তো? ABCDEFGH 1 2 3 7। দাঁড়া দাঁড়া বড়দাদার হাতে ওর নামটা লিখে দে তো। বল বড়দাদার হাত দাও। তোমার নাম দেখি। তোমার নাম বড়দাদার হাতে নাম লিখবে। এটা কি? তোমার নাম ABCD করে তোমার নাম হবে। সি ডি। আরে হচ্ছে না, কালি নেই। কালি আছে তো, বড়দাদার হাতে হচ্ছে না। তোর নাম লিখে দি। দাঁড়াও দাঁড়াও, ওকে লিখতে দাও। ওই খাতায় লেখ, খাতায় খাতায় লেখ। লেখা। তোমার নাম লিখছি। দাঁড়াও। পেনে কালি শেষ মনে হচ্ছে। দেখি 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 পেনটা দেখি, হাত দেখি। শেষ। হ্যাঁ না। বোন কিন্তু আমাকে খুবই ভালোবাসে। আমি যখনই যাই ওদের বাড়িতে আর বোন যদি থাকে তো কিন্তু বদিদি করে সারাক্ষণ আমার কাছে থাকে, আমার সাথে খেলে, আমরা অনেক গল্প করি, মজা করি। তো দেখো এখন এখানেও ঢাক বাজাচ্ছে আর আমরা এখন সবাই মিলে গল্প করছিলাম আর অনেক অনেক মজা করছিলাম। আর আজকেও প্রথমবার কিন্তু নিজের হাতে খাবে, আমার সাথে খাবে বলে নিজের হাতে ভাত খেতে বসেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আর বোন দুজনে মিলে অনেক অত্যাচার করেছি, অনেক জ্বালিয়েছি। ভাল লাগছে। দেখি একটু বল দাদা। এই লাগছে, বল ভাল লাগছে না? ভাল লাগছে। ভাল লাগছে, 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 ভালো লাগছে, ভালো লাগছে। দেখি তোর ছবিটা দেখো দেখো দেখো, দেখো দেখো, ভাল লাগছে, ভাল লাগছে। ভাল লাগছে। পুরো লাই। হ্যাঁ, পুরো নাইস।
সন্ধ্যাবেলা আমি বোন সবই কিনে নিয়ে একটু ঘুরতে পেরেছিলাম আর ওকে হলিক্সটা কিনে দিয়েছি। তো এরা খেতে খেতেও এখন ঢাক বাজাচ্ছে আর মজা করছে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এত পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।